সুপ্রিয় দর্শক, ঢাকা টাইমসের নিয়মিত টক শো মিঠে করায় আমন্ত্রণ জানাচ্ছি। আমি মনির হোসেন। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সহ চলমান ঘটনাবলী নিয়ে আলোচনা করি। আর আলোচনায় আমাদের সাথে যুক্ত হন এক বা একাধিক অতিথি, এবং তারা সবাই আমাদের দেশের পরিচিত বিভিন্ন খাতের বিশিষ্টজন। আজ আমরা আলোচনার জন্য ঠিক করেছি সরকারের আইন, আইনের সরকার অথবা আইনের শাসন। এটি এর কারণ হচ্ছে গত কিছুদিন যাবতই আমরা দেখছি যে দেশের সংবিধান সংশোধন নিয়ে, দেশের নির্বাচন নিয়ে, গণপরিষদ নির্বাচন নাকি জাতীয় সংসদ নির্বাচন হবে, এসব নিয়ে নানান রকমের আলোচনা হচ্ছে। যখন এই আলোচনাগুলি রাজনীতিবিদরা তুলছেন, তখন অন্যদিক থেকে বলা হচ্ছে যে এই সব জিনিস আমাদের বর্তমান আইনের দ্বারা হবে কিনা, তাহলে আইন সংশোধন করবে কে, সংবিধান সংশোধন করবে কে, এগুলি কিভাবে হবে, এসব নিয়ে আমরা আলোচনা করব আজ। আর এই আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। অধ্যাপক কার্জন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই টক শোতে। আপনি শুনছিলেন যে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বলেছি, যে দেশের আইন কানুন নিয়ে মূলত, এবং এই আইনের একটি অংশ হচ্ছে যে নতুন একটি দল গঠন হয়েছে, জাতীয় নাগরিক পার্টি। অনেকেই বলছেন যে সরকার নেপথ্য থেকে এই দলটিকে সমর্থন দিচ্ছে বা সহযোগিতা দিচ্ছে। তাদের একটি বড় দাবি হচ্ছে গণপরিষদ নির্বাচন করতে হবে আগে, তারপরে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। তবে ইদানিং তারা বলছেন যে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একই সাথে হতে পারে। আসলে আমাদের যে বিদ্যমান সংবিধান, বিদ্যমান আইন কানুন, এটি দিয়ে কি এই দুটি নির্বাচন একসাথে করা অথবা গণপরিষদ নির্বাচন করা সম্ভব কিনা? কারণ আমাদের দেশে তো এখনো একটি সংবিধান রয়েছে যেটি বাতিল হয়নি। আপনার কি আইনে কি বলে এটি? আপনাকে ধন্যবাদ। আপনি একসাথে অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথমে আমি বলতে চাই যে সম্প্রতি ছাত্রদের যে নতুন দলটি এসছে, নাগরিক পার্টি, তো সেই নাগরিক পার্টির প্রতি আমার শুভকামনা যে ছাত্ররা নতুন একটি দল করেছে এবং তাদের কিছু উদ্দেশ্য তারা দেশবাসীর সামনে উপস্থাপন করেছে। তো আমার কাছে যেটা মনে হয় যে প্রথমেই আপনার তারা যে দাবিগুলো এনেছে সেই দাবিগুলো সম্পর্কে আমাদের দেশের মানুষ তাদের যে প্রধান দুটো দাবি, একটা হচ্ছে যে সেকেন্ড রিপাবলিক আর একটা হচ্ছে গণপরিষদ। এই দুটো বিষয়ে আমাদের দেশের মানুষ যথেষ্ট সচেতন। আমি তো মানুষের কথা পরে বলবো, এমনকি আমি যদি শিক্ষিত মানুষের কথা বলি, আমাদের এখানে যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, যারা সচিব, যারা সাংবাদিক, যারা অধ্যাপক, এরকম শিক্ষিত শ্রেণী যারা, তাদের 95% এটা সম্পর্কে সচেতন। কারণ সেকেন্ড রিপাবলিকের যে কথাটা বলা হয়েছে সেটা আপনার হয়েছে ফ্রান্স, সেটা হয়েছে আপনার স্পেন, সেটা হয়েছে আপনার পর্তুগালে। হ্যাঁ, এবং আমরা যে লিগাল সিস্টেম কিংবা আমরা যে গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের দেশটা পরিচালিত হয়, এটা মূলত আপনার ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুসরণ। এবং আমরা প্রায় 200-250 বছর ধরে আপনার ব্রিটিশ কলোনিয়াল গভর্নমেন্ট, যেটা ওই তারা আমাদের শাসন করেছে এবং তারাই কিন্তু আমাদের এই বর্তমানে যে আইন কানুন রাষ্ট্র ব্যবস্থা সেটা করে দিয়েছিল। পরবর্তীতে আমরা সেটাই অনুসরণ করেছি। মানে আপনার ইন্ডিয়াতেও তাই, পাকিস্তানেও তাই, বাংলাদেশেও আমরা 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা ওয়েস্টমিনিস্টার টাইপ যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, সেইটা আমরা অনুসরণ করেছি। আর আপনার সেকেন্ড রিপাবলিক যেটা, কারণ সেকেন্ড রিপাবলিক তো মানে অনেক শিক্ষিত লোক প্রথমে শুনেই তো আপনার হুমড়ি খেয়ে যে তারা এটা কি বলছে, মানে হোয়াট ইজ দিস। তো সেকেন্ড রিপাবলিক যেটা হয়েছে, যে সেকেন্ড রিপাবলিকের মূল কথাটা যে আপনি যখন কোনো একটা বিপ্লবের মধ্য দিয়ে কিংবা কোনো একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, তখন আপনি একটা রিপাবলিক করবেন, একটা প্রজাতন্ত্র করবেন কিংবা জনগণতন্ত্রী একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন। হ্যাঁ, কারণ আপনি রিপাবলিকের বাংলা যদি প্রজাতন্ত্র করি, তাহলে পরে সেটা নিয়েও আপত্তি উঠছে। এবং আমি নিজেই অনেকদিন ধরে একটা বাংলা করেছি যে জনগণতন্ত্রী, তো সেই বাংলাটা দেখলাম যে
বর্তমানে যে সংস্কার কমিশন তারা সেটাকে গ্রহণ করেছে। তো এই যে আপনার রিপাবলিক, যদি কোনো কারণে সেই রিপাবলিকটা ধরেন যে সেখানে গণতন্ত্রটা ঠিক মতো চলছে না, কিংবা যে উদ্দেশ্য নিয়ে তারা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সেটি ব্যর্থ হয়েছে, পুরো রাষ্ট্র ব্যবস্থা তারা যদি মনে করে যে ব্যর্থ হয়েছে, তখন তারা প্রথম রিপাবলিক বিলুপ্ত করে দ্বিতীয় রিপাবলিক প্রতিষ্ঠা করে। হ্যাঁ, তো সেইটাকে সেকেন্ড রিপাবলিক, তারপরে থার্ড রিপাবলিক, এবং ফ্রান্সে ফোর্থ রিপাবলিক প্রতিষ্ঠিত হয়েছে, আবার স্পেনে সেকেন্ড রিপাবলিক হয়েছে, পর্তুগালে হয়েছে। তো সেইটা আপনার ধরেন যে আমরা যে কমন ল কান্ট্রি বলি, মানে মূলত আপনার ব্রিটেন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সেখানে কমন ল কান্ট্রি। আর সিভিল ল কান্ট্রি হচ্ছে আপনার ফ্রান্স, তারপরে জার্মানি, তারপরে স্পেন। তো ওই দেশগুলোর ট্রেডিশন আর আমাদের দেশের ট্রেডিশন কিন্তু আলাদা। তো এই ছাত্ররা যে নতুন একটা কনসেপ্ট নিয়ে এসছে, সেটাকে আমি মানে স্বাগত জানাই। কিন্তু মানে তারা এমন ভাবে, মানে এই সেকেন্ড রিপাবলিকের যে মোটিভটা, মানে প্রশ্নটা হচ্ছে যে আপনি আমাদের যে 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে রাষ্ট্রটা প্রতিষ্ঠা করেছি, মানে বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেখানে মাওলানা ভাসানী ছিলেন, তাজউদ্দিন ছিলেন, অনেকেই ছিলেন, মনীষী ছিলেন, মানে হাজার হাজার লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা ছিলেন, বঙ্গবন্ধু তার অভিসম্পাদিত নেতা। সেই যে রাষ্ট্রটা আমরা প্রতিষ্ঠা করেছি সেটি প্রায় 54-55 বছর হয়ে গেল। এবং এটা ঠিক যে আমরা যে সব ক্ষেত্রেই সফল হয়েছি সেটা নয়, আমাদের এখানে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে সেটা আমরা পারিনি, আমাদের অনেক ভুল ত্রুটি ব্যত্যয় আছে। কিন্তু তার মানে তো এইটা না যে আপনি সেকেন্ড রিপাবলিক করার মতো পরিস্থিতি আমাদের হয়েছে। এবং আমার কাছে যেটা এই ছাত্রদের মোটিভ, এবং এর পেছনে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি নিশ্চয়ই সক্রিয় আছে। কারণ আমরা জানি যে 1971 সালে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, যারা জেনোসাইড সহ মানুষের হত্যাকাণ্ড, লুটতরাজ, এই সমস্ত কর্মকাণ্ডে অংশ নিয়েছিল, এবং পরবর্তীতেও তারা বাংলাদেশ বিরোধী যে ভূমিকা, সেখান থেকে তারা বিচ্যুত হন। তারা যদি সেকেন্ড রিপাবলিক করতে পারেন, তাহলে পরে তাদের যে কালিমা, তাদের যে হত্যাকাণ্ড, তাদের যে রক্তমাখা হাত, তাদের যে এত বড় একটা স্টিগম্যাটা, সেটা থেকে তারা মুক্তি পাবে। সুতরাং তাদের এই মোটিভটা, মানে প্রথম কথা হচ্ছে যে আমরা নতুন কোনো কনসেপ্ট নিয়ে আসলে আমরা সেটাকে স্বাগত জানাই। কিন্তু দ্বিতীয়টা হচ্ছে যে আপনি এই কনসেপ্টটা আপনি কেন, মানে সেটা বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতি এবং বর্তমানে আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি সেটা প্রয়োজন কি। আর আপনি যদি সেটা আনতে চান, তাহলে পরে হুট করে একটা রাজনৈতিক দল করে তো আপনি সেটা আনতে পারেন না। কারণ আমরা দেখেছি যে 6 দফা আন্দোলন 1966 সালে বঙ্গবন্ধু সেটা দিয়েছিলেন, তিনি মাসের পর মাস, বছরের পর বছর সেটাকে জনগণের কাছে নিয়ে গিয়েছেন। আবার এরশাদ বিরোধী আন্দোলন, সেটা আওয়ামী লীগ, বিএনপি, তারপরে বাম দলগুলো, তারা বছরের পর বছর তারা সেটা বলেছেন যে স্বৈরাচারী সরকারের পতন কি জন্য দরকার, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা কি জন্য দরকার। এবং আপনি দেখবেন যে 8 দলের একটা রূপরেখা ছিল, তারপরে 7 দলের একটা রূপরেখা ছিল, এবং 5 দলের একটা রূপরেখা ছিল। কিন্তু অল অন এ সাডেন আপনি, মানে এটা ছিল চাকরির কোটা বাতিলের একটা আন্দোলন। চাকরির কোটা বাতিলের একটা আন্দোলন, সরকারের প্রতি প্রচন্ড ক্ষোভ ছিল, সেই ক্ষোভের কারণে মানুষ পথে নেমে এসছে, সেই সরকারের পতন হয়েছে। আর তারপরে আপনি একের পর এক, মানে সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ, মানে আপনি বাংলাদেশটাকে ব্যর্থ হয়ে গেছে সেটা বলে আপনি মানে নতুন কিছু এজেন্ডা নিয়ে আসলেন। আপনি যদি আন্দোলনের প্রথম থেকে, আপনি যদি আরো 4-5 বছর আগে থেকে বলতেন যে না, আমরা একটা দল করলাম, আমরা সেকেন্ড রিপাবলিক করব, আমরা গণপরিষদ করব, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম যে আপনারা অল অন এ সাডেন এমন একটা বিষয় নিয়ে আসবেন যে তার সাথে প্রধান রাজনৈতিক দলের কেউ কিন্তু আপনার একমত হন না, এবং জনগণও বোঝে না যে হোয়াট ইজ দিস, মানে এই সেকেন্ড রিপাবলিকটা কি, গণপরিষদটা কি। তা আপনার তো জনগণের ম্যান্ডেট ছাড়া তো আপনি কোনো কিছু করতে পারবেন। তো এটি তো গেল শুধু জনগণের ম্যান্ডেটের অংশ। জনগণ ম্যান্ডেট দেয়নি, কিন্তু আইন কি সমর্থন করে তাদের এই যে চাওয়া? ধরেন গণপরিষদ নির্বাচন, এটি কোন আইনে হবে? আমাদের সংবিধানে কি, বর্তমান সংবিধানের শপথ নিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ, বর্তমান সরকারটি, এই সরকারের বৈধতা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেন, আমরা সেই প্রশ্নের দিকে যাচ্ছি না। তারা বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছেন। এই সংবিধানে গণপরিষদ নির্বাচনের কোনো বিধান আছে কিনা?
যদি না থাকে তাহলে কিভাবে এই নির্বাচনটি আয়োজন হবে? তাহলে কি এর আগেই সংবিধান বাতিল করতে হবে না? মানে খুব দুঃখজনক বিষয় হচ্ছে যে 5ই আগস্টে যে ঘটনাটা হয়েছে, আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুশি। ব্যক্তিগতভাবে খুশি কারণ ধরেন যেভাবে আগের সময়ে আপনার আগের সরকারের সময়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হচ্ছিল, সেইটাকে আমি বলবো যে মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক। কারণ আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা যখন বলি, তখন কিন্তু আমরা বলি যে একটা রাষ্ট্র গণতান্ত্রিকভাবে পরিচালিত হবে। আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা যখন বলি, তখন আমরা বলি যে একটা রাষ্ট্রের সুশাসন থাকবে। আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা যখন বলি, আমরা বলি যে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র। কিন্তু গত সরকারের সময় কিন্তু আমি এই বিষয়গুলো দেখি, এবং আপনার 2018 সালের নির্বাচন যেভাবে প্রশ্নবিদ্ধ ছিল, মানে আমার কাছে, আমি আগেও বলেছি যে 2018 সালের নির্বাচনের মধ্য দিয়ে আপনার 3টা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। একটা হচ্ছে আওয়ামী লীগ নামের একটা বিশাল রাজনৈতিক সংগঠন, বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল এবং যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে। আরেকটা হচ্ছে যে আপনার প্রশাসন, মানে অ্যাডমিন ক্যাডার, এবং আরেকটা হচ্ছে পুলিশ। এরা মিলে যে একটা রাতের নির্বাচন করেছে জনগণের ভোট ছাড়ে, তাতে করে মানুষের মধ্যে যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভটা খুবই যৌক্তিক, এবং সেই ক্ষোভ এবং সেইটা নিয়ে আন্দোলন করে ছাত্রছাত্রীরা অবশ্যই মানে খুবই ভালো একটা কাজ করেছে। কিন্তু 5ই আগস্টের পরে যখন আমি দেখলাম যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য তারা চেষ্টা করছে, 5ই আগস্টের পরে যখন আমি দেখলাম যে বীর শ্রেষ্ঠদের যে মুরল ভাঙা হচ্ছে, 5ই আগস্টের পরে আমি যখন দেখলাম যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার 32 নম্বরের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তখন কিন্তু আমি খুবই আতঙ্কিত হয়েছি যে আমরা তো আসলে নতুন কিছু চেয়েছি। আমরা রাষ্ট্রের সংস্কার চেয়েছি, আমরা গণতান্ত্রিক রাষ্ট্র চেয়েছি, আমরা সুশাসন চেয়েছি, আমরা জনগণের অধিকার চেয়েছি। আমরা তো চাইনি যে মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে তারা নাই করে দেবে, মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে বিলুপ্ত করে তারা একটা মানে তালেবান রাষ্ট্র কায়েম করবে। সেটার জন্য তো এই আন্দোলন আমরা সমর্থন করি। হ্যাঁ, তো আপনি যে কথাটা বললেন যে এই সরকারের তো কোনো মানে আইনি কোনো ভিত্তি নেই, এই সরকার সম্পূর্ণভাবে বেআইনি, সম্পূর্ণভাবে অসাংবিধানিক। এখন বিষয়টা হচ্ছে যে 5ই আগস্টে এই সরকারের যে বৈধতা, সেটাকে আমরা বলি যে ডক্ট্রিন অফ নেসেসিটি। হ্যাঁ, ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে আমরা অধিকাংশ মানুষ সেই সরকারকে সমর্থন দিয়েছে, কিন্তু 7 মাস পরে এসে এই সরকারের যে কর্মকাণ্ড, তাতে কিন্তু সবাই বিরক্ত, এবং যারা আন্দোলন করেছেন তারাও বিরক্ত, যারা সরকারের কাছাকাছি আছেন কিংবা সরকারের আপনার নানা কমিটিতে আছেন তারাও বিরক্ত, মানে সবাই কম বেশি বিরক্ত। এবং আপনি এই সরকার যে হয়েছে, এটা একটা ঐক্যমতের ভিত্তিতে হয়েছে। পরবর্তীতে যে পার্লামেন্ট নির্বাচনটা হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আপনি যদি মানে এই সরকারকে বৈধতা না দেন, তাহলে পরে এই সরকার কিন্তু অবৈধ। সুতরাং আপনি 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 কিন্তু সেই দিকেও কিন্তু সরকার যাচ্ছে, কারণ সরকারের 5ই আগস্টে 8ই আগস্টে যখন তারা শপথ গ্রহণ করেন, তারপরে কিন্তু আপনার মানে উইদিন শর্টেস্ট পসিবল টাইম তাদের কিন্তু উচিত ছিল একটা রোড ম্যাপ হাজির করা, যে আমরা ন্যূনতম কিছু সংস্কার করব, যে পুলিশের সংস্কার করব, প্রশাসনের সংস্কার করব, ইলেকশন ব্যবস্থার সংস্কার করব, বিদেশে টাকা পাচার হয়েছে সেইগুলোর মানে ন্যূনতম 4-5টা বিষয়ের সংস্কার করে অত তারিখে আমরা নির্বাচন দেব, নির্বাচনের মধ্য দিয়ে যারাই নির্বাচিত হোক, কারণ আপনার দীর্ঘদিন ধরে আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন হয় না, সেটার মধ্য দিয়ে নানা রকম বিক্ষোভ জমা হয়েছে, এবং সেটার কারণে মানে আমরা কিন্তু অনেক রকম বিপদের মধ্যে আছি। সুতরাং তারা সেটা না করে কখনো তারা মানে তাদের মধ্যে যখন বিষয়টা দেখা গেল যে তারা ক্ষমতা আঁকড়ে থাকতে চান, তখন কিন্তু সবাই মানে সমালোচনা করা শুরু করলেন, তখন কিন্তু সবাই আতঙ্কিত হওয়া শুরু করলেন। এবং আমরা দেখলাম যে সেকেন্ড রিপাবলিকের নামে, গণপরিষদের নামে মানে মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকেই আপনার বিলুপ্ত করার যে একটা ইল মোটিভ, এই বিষয়টা সম্পর্কে কিন্তু খুবই সচেতন থাকা খুবই দরকার। কারণ আপনি মানে এদের যে মোটিভ, এই মোটিভটা যদি ভালো হতো, যে আমি আরো ভালো বাংলাদেশ চাই, আমি আরো ভালো সুশাসন চাই, আমি আরো ভালো গণতন্ত্র চাই, আমার শিক্ষা, স্বাস্থ্য, আমার ইলেকশন সিস্টেম, আমার অ্যান্টি কারাপশন কমিশন, আমার স্থানীয় সরকার, সেগুলো সব ভালো হবে। কিন্তু এদের মোটিভটা হচ্ছে, আমি যতটুকু বুঝতে পেরেছি, মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে আপনার বিলুপ্ত করে নতুন একটা কিছু করা, যেটা হবে মানে আফগানিস্তানের তালেবান টাইপ, এবং সেটার নানা রকম মানে আপনার
কর্মকাণ্ড আমরা লক্ষণ দেখেছি। দেখা যাচ্ছে। নম্বর ভেঙে ফেলা হয়েছে, 35 নম্বর ভেঙে ফেলা হয়েছে, বুঝলাম যে শেখ হাসিনার বাবা তার প্রতি ক্ষোভ আছে, কিন্তু আপনি বীর শ্রেষ্ঠদের মুরল কেন ভাঙলেন? আপনি বেগম রোকেয়ার যে ছবি সেটা কেন কালো কালি দিয়ে আপনি ঢেকে দিলেন? তারপরে আপনি নারী শাসনের উপরে আপনি নারীদের কেন, যে সাম্প্রতিক সময় আমরা যে নারীদের ধর্ষণের বিষয় দেখি, সেটার মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে এইখানে ধর্মান্ধ যে গোষ্ঠী যারা নারীদের মানে ঘরের ভিতরে ঢুকিয়ে দিতে চান আফগানিস্তানের মতো, তাদের আমরা সক্রিয় হতে দেখছি। তারপরে আপনার আমরা 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 দেখছি যে আপনার মুক্তিযুদ্ধের মানে মুক্তিযুদ্ধের যে সমস্ত অর্জন, সম্প্রতি আপনার মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লাগানো হয়েছে। হ্যাঁ, তো এই ধরনের ঘটনাগুলো কিন্তু আমাদেরকে আতঙ্কিত করছে। আর আপনি গণপরিষদের যে বিষয়টা, যে গণপরিষদ সেকেন্ড রিপাবলিক যেমন আমাদের অধিকাংশ লোকের কাছে এটা স্পষ্ট না, আবার গণপরিষদও কিন্তু আমাদের অধিকাংশ লোকের কাছে স্পষ্ট না। কারণ গণপরিষদ হয় হচ্ছে নতুন একটা রাষ্ট্র যখন হয় তখন আপনার তার সংবিধান প্রণয়ন করার জন্য গণপরিষদটা হয়। যেমন আমাদের 1971 সালে হয়েছিল যে 1970 সালে যে নির্বাচন, সেই নির্বাচনটা হয়েছিল একটা হচ্ছে পাকিস্তান মানে জাতীয় পরিষদ, আর একটা হচ্ছে দুইটা প্রভিন্স, ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান, এই দুটো জায়গাতে প্রাদেশিক পরিষদ, সেই পরিষদের যে নির্বাচন। এবং সেখানে আপনার পূর্ব পাকিস্তানের জন্য জাতীয় পরিষদে 163টা আসন ছিল, তাতে আওয়ামী লীগের যারা প্রার্থী তারা 161টা আসন পেয়েছিল, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন। একটা হচ্ছে এমএনএ আর একটা হচ্ছে এমপি, মানে মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি, মেম্বার অফ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি। এখন এই যে আপনার এমএনএ এবং এমপি পরবর্তীতে আপনার যখন 25শে আগস্ট আপনার 25শে মার্চ আপনার যখন তারা জেনোসাইডটা শুরু করে, হ্যাঁ, জেনোসাইডটা শুরু করার পরে আমরা মুক্তিযুদ্ধ শুরু করলাম। আমাদের প্রথম সরকার গঠিত হলো আপনার মুজিবনগরে, এই কুষ্টিয়ার মুজিবনগরে। তো পরবর্তীতে আপনার এই দেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালের এপ্রিল মাসে আপনার গণপরিষদ গঠিত হলো। যারা 70 সালের নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন তাদের ভিতরে তখন এমএনএ এবং এমপিএ ছিলেন, তাদের মাধ্যমে আপনার গণপরিষদটা গঠিত হলো, ইংরেজিতে যেটাকে বলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এবং সেটার মূল দায়িত্ব ছিল বাংলাদেশের জন্য একটা সংবিধান প্রণয়ন করা। তো বাংলাদেশে তো ইতিমধ্যে একটা সংবিধান আছে এবং এর অধীনে এই উপদেষ্টা পরিষদ তারা কিন্তু শপথ নিয়েছেন। এখন তারা যদি এই কথা বলেন সেটা তো রাষ্ট্রদ্রোহিতার সামনে, তাহলে তো তাদের বিচার হওয়া উচিত। এবং তারা যে এই যে ছাত্রদের ভিতরে মানে ছাত্ররা নতুন দল করছে সেটাকে আমি স্বাগত জানাই, কিন্তু একটা রাজনৈতিক দল তো চারটিখানি কথা না। একটা রাজনৈতিক দল করতে গেলে শুধুমাত্র সাহস এবং তারুণ্য থাকলে হয় না, তার সাথে রাজনৈতিক প্রজ্ঞা থাকতে হয়, তার সাথে অভিজ্ঞতা থাকতে হয়, তার সাথে পড়াশোনা থাকতে হয়। এখন এরা ওই আমরা যখন ছাত্র ছিলাম তখন প্রথম গ্লোবালাইজেশন যখন মানে নতুন আমরা শুনলাম, তখন অনেকেই গ্লোবালাইজেশন বলে তারা বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করতেন। তো এই যে আপনার এদের ভিতরে মানে কিছু শব্দ তারা এমন ভাবে করছে মনে হচ্ছে যে তারা খুব স্মার্ট, কিন্তু এটা তাদের নিজেরাই এটা এই শব্দটার মানে কতটা জানে আমি সন্দিহান। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যদি আমাদের বাংলাদেশের শিক্ষিত মানুষকে জিজ্ঞেস করেন, সাধারণ মানুষ বাদ দিলাম, যে তারা কয়জন সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ বোঝে, তাহলে পরে কিন্তু আপনি এই মানে প্রশ্নটার উত্তর পেয়ে যাবেন। সুতরাং গণপরিষদ তো হবে যে আপনি নতুন একটা রাষ্ট্র হয়েছে, সেই রাষ্ট্রের সংবিধান করবেন, সংবিধান নাই, তাহলে পরে এই যে তারা দাবিটা করছে এই দাবিটাই তো অসাংবিধানিক। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে এই ধরনের দাবি তোলা বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার শামিল। তো আমরা যদি ভিন্ন দিকে দেখি যে আমাদের তো একটি বিচার বিভাগও আছে, যেটি আমরা বলেছিলাম যে এইগুলি হচ্ছে সরকার অথবা সরকারের সাথে সম্পর্কিত যে রাজনৈতিক দল, তাদের বিষয়, তাদের দাবি, তাদের ইত্যাদি। আরেকটি অংশ হচ্ছে যে আমাদের বিচার বিভাগ যারা আইনের শাসন নিশ্চিত করার চেষ্টা করে। আপনার কি মনে হয় যে বর্তমানের যে বিচার বিভাগ তারা সরকারের এই আকাঙ্ক্ষার বাইরে গিয়ে নিজেদের স্বাধীনভাবে তাদের যে আইনের শাসন নিশ্চিত করার বিষয়টি সেটি করতে পারছে, নাকি তারাও কোনো না কোনো বৃত্তে আটকা পড়ে গেছে? এখন আইনের শাসন বিষয়টা আসলে অনেক বড় একটা বিষয়। আইনের শাসন বললে শুধুমাত্র বিচার বিভাগ না, সবার উপর সেটা বর্তায়। সবচেয়ে বেশি বর্তায় হচ্ছে সেটা মানে সরকার। আমরা তো জানি যে আধুনিক রাষ্ট্রের ভেতরে 3টা অর্গান,
একটা হচ্ছে তার নির্বাহী বিভাগ, একটা হচ্ছে তার আইন বিভাগ, আর একটা হচ্ছে তার শাসন, আর একটা হচ্ছে তার বিচার বিভাগ। মানে নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। এখন প্রত্যেকটা বিভাগের উপরই কিন্তু আপনার মানে আইনের শাসনটা মেনে চলার একটা বাধ্যবাধকতা আছে। এখন আমাদের দেশে শুধুমাত্র এই সরকার না, এই সরকার তো নির্বাচিত সরকার না, আমরা আগের যতগুলো সরকার দেখেছি মানে দলীয় সরকার, আমরা দেখেছি যে যদি এমপি হয়, এমপি হলে আর তার আইন কানুন মানার কোনো বাধ্যবাধকতা নেই, তিনি আইনের ঊর্ধ্বে। আবার আমরা যদি দেখি যে প্রশাসনের যে বড় আপনার প্রশাসনিক কর্মকর্তা কিংবা পুলিশ অফিসার কিংবা আপনার সরকারি খুব প্রভাবশালী ব্যক্তি, তার ক্ষেত্রে আইন কানুনের কোনো বালাই। আবার আপনি যদি বিচার বিভাগের ক্ষেত্রেও দেখেন যে বিচার বিভাগ যে সবসময় আপনার আইনের শাসন সমুন্নত রাখতে পেরেছে, সেটা কিন্তু আমরা দেখি। কারণ আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশের ভেতরে একটা দীর্ঘ সময় সামরিক শাসন ছিল, এবং সেই সামরিক শাসনের সময় আপনার একটা মামলা ছিল, বিখ্যাত একটা মামলা, হালিমা খাতুন ভার্সেস বাংলাদেশ। সেই মামলাতে প্রশ্ন এসেছিল হুইচ ইজ সুপ্রিম, মানে বাংলাদেশ কনস্টিটিউশন আর মার্শাল ল প্রোক্লেমেশন। হ্যাঁ, এটা এরশাদের সময়। তখন কিন্তু আমাদের হাইকোর্ট বিভাগের যারা বিচারক, তারা কিন্তু তারা শপথ নিয়েছেন সংবিধানের যে সর্বোচ্চতা সেটাকে সংরক্ষণ করার জন্য, কিন্তু তারা শেষ পর্যন্ত বলেছিলেন যে মার্শাল ল প্রোক্লেমেশন ওয়াজ সুপ্রিম। সুতরাং বিচার বিভাগ যে আপনার এই যে সংবিধান এবং আইনের শাসন সবসময় রক্ষা করতে পেরেছেন তা কিন্তু না। এবং আমি খুবই দুঃখের সাথে বলবো, আমাদের এখানে বিচার বিভাগের একদিকে বিচার বিভাগের উচিত যে আইনের শাসন এবং আপনার কনস্টিটিউশনালিজম কিংবা সংবিধানের যে সাংবিধানিকতা, সেটা যেন রাষ্ট্রের ভিতরে আরো শক্তভাবে সেটা পরিপালিত হয়, সেটা অনুসরণ করা হয়। সেটার ব্যাপারে বিচার বিভাগের যে ভূমিকা, তারা সেটা সামষ্টিকভাবে পালন করতে পারেন। আর একটা হচ্ছে যে আপনার এখানে যারা দলীয় সরকার, এরশাদ সাহেব ছিলেন সামরিক সরকার, পরবর্তীতে বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার, তারাও কিন্তু বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক, তারা কিন্তু সেটা চান। হ্যাঁ, তারা চেয়েছেন যে ক্ষমতাটা যেন নির্বাহী বিভাগের কাছে থাকে, মানে সব ক্ষমতা যেন প্রধানমন্ত্রী কিংবা নির্বাহী বিভাগের কাছে থাকে। কারণ আওয়ামী লীগ বেশি দিন ক্ষমতায় ছিল, সেই জন্য তাদের ব্যাপারে বিষয়টা বেশি দৃশ্যমান হচ্ছে, কিন্তু একই কাজ কিন্তু অন্য দলও করছে। সুতরাং একদিকে বিচার বিভাগ সামষ্টিকভাবে বিচার বিভাগের স্বাধীনতা সেটাকে আরো শক্তিশালী করা, কনস্টিটিউশনালিজম সেটাকে আরো শক্তিশালী করা, সেটার ব্যাপারে সামষ্টিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে তারা যেটা করা দরকার সেটা করতে পারেন নাই। আইনের একজন শিক্ষক হিসেবে এটা আমার অবজারভেশন। আবার অন্যদিকে আমাদের যে দলগুলো ক্ষমতায় ছিলেন, বিএনপি এবং আওয়ামী লীগ পালাক্রমে, তারাও কিন্তু বিচার বিভাগকে তারা নানাভাবে ব্যবহার করেছেন, বিচার বিভাগের ঘাড়ে বন্দুক রেখে তারা অনেক কিছু করতে চেয়েছেন। এবং আমার মনে হয় যে সবচেয়ে বড় ম্যাসাকারটা হয়েছে যে আপনি যখন 2013 সাল তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানটা ছিল সেটাকে আপনি যখন বাতিল করে দিলেন, তখন একটা বড় ম্যাসাকার হলো যে আমাদের সুশাসন, আমাদের রাষ্ট্র ব্যবস্থার নানা ত্রুটি বিচ্যুতি আছে, এটা ঠিক। তারপরেও 91 সাল থেকে আমাদের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল দ্বিদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশ। কিন্তু 2013 সালে যখন আপনার সেই তত্ত্বাবধায়ক সরকারের যে বিধানটা সেটা সংবিধান থেকে আপনার বাতিল করে দেয়া হলো, তারপরে কিন্তু আমরা দেখলাম যে আপনার মানুষের ভোটাধিকার, মানুষ কিন্তু ভোটও দিতে পারছে না, এবং একটা একদলীয় শাসন তৈরি হলো। এবং এই একদলীয় শাসন এবং তাদের বিরোধী দলকে যে আপনার দমন পীড়ন করা হলো, তার সুযোগ নিয়ে আপনার ধর্মান্ধ গোষ্ঠী, তার সুযোগ নিয়ে আপনার স্বাধীনতা বিরোধী গোষ্ঠী, তারা মানে নানা রকম পরিকল্পনা করে এত শক্তিশালী হয়ে গেল, আজকে আমরা দেখছি যে আমরা রাষ্ট্রের ভিতরে ভীষণ রকম অসহায় হয়ে। সুতরাং আমার কাছে মনে হয় যে সুস্থ গণতন্ত্রের কোনো বিকল্প আমি কিন্তু দেখি। আরেকটি প্রশ্ন, আপনি যেটি বলছিলেন যে আইনের শাসন নিশ্চিত করার দায়িত্ব শুধুমাত্র বিচার বিভাগের নয়, এটি সরকারের যে 3টি অঙ্গ প্রত্যেকের একসাথে। এর মধ্যে যে প্রশাসন বা নির্বাহী বিভাগের যে পুলিশ প্রশাসন, তাদের দায়িত্ব অন্যদের চাইতে একটু বেশি। আমরা দেখছি যে ইদানিং গত 5ই আগস্টের পর থেকেই পুলিশ প্রশাসনকে কিছুতেই কার্যকর করা যাচ্ছে না। আপনার এই কার্যকর করতে না পারার কারণ কি বলে মনে হয়? এই ব্যর্থতা, সরকারের এই ব্যর্থতাটা কেন, তাদেরকে কেন কাজে লাগাতে পারছে না ওইভাবে প্রত্যাশিত ভাবে? এটা আসলে শুধুমাত্র এই সরকারের ব্যর্থতা না, আমার কাছে মনে হয় যে এই বাংলাদেশের 55 বছরে সব সরকারই পুলিশকে কম বেশি রাজনৈতিকভাবে ব্যবহার করেছে, কেউ বেশি করেছে কেউ কম করেছে।
এখন পুলিশের আপনার ধরেন যে প্রাতিষ্ঠানিকভাবে অনেক সময় কিছুই করার থাকে না, কারণ তারা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, তাদের চাকরি বাকরি রক্ষা করতে হয়। আবার এটাও ঠিক যে পুলিশের ভেতরে যারা অতি উৎসাহী কর্মকর্তা, তারা রাজনৈতিকভাবে রাজনৈতিক সরকারের তারা ব্যবহৃত হয়ে তারাও নিজেরা অনেকগুলো সুযোগ সুবিধা নেয়, এবং সেটা আমরা আইজিপি বেনজির সাহেব যে সমস্ত কর্মকাণ্ড করেছেন, হেন কোনো কর্মকাণ্ড নাই, দুর্নীতি, নারী স্ক্যান্ডাল, তারপরে অন্যায়, যত রকম ইয়ে আছে, এবং এরকম অনেক পুলিশ কর্মকর্তা কিন্তু আমরা পাবো। সুতরাং এইটাতে যেটা হয়েছে, এবং গত সরকারের সময় আপনার এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, তারপরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিরোধী দলের উপর দমন পীড়ন, সবকিছু মিলে পুলিশের উপর মানুষের আস্থাটা নষ্ট হয়েছে, এটা সত্যি। আবার 5ই আগস্টের আগে পরে যেটা হয়েছে যে আপনার অনেক পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আবার 400 থানা সেখানে আপনার লুট করা হয়েছে, অস্ত্র লুট করা হয়েছে, তারপরে নথিপত্র নষ্ট করা হয়েছে। সুতরাং এইগুলোতে কিন্তু আপনার মানে পুলিশের যে ইনফ্রাস্ট্রাকচার, পুলিশের যে ব্যবস্থার মধ্য দিয়ে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করে, সেই পুরো জিনিসটা, এবং সবচেয়ে বড় ক্ষতি হয়েছে তাদের মনোবল নষ্ট হয়েছে। এখন এই মনোবল পুনরুদ্ধার করার জন্য যে সমস্ত বিষয়গুলো করা দরকার ছিল, সেটা সরকারের তরফ থেকে করা হয়। এটি একটি দিক। আরেকটি দিকে যদি যাই, যে সরকারের, আপনি বলছিলেন যে সরকারের শাসনই আসলে হয়ে যায়, সেটি আইনের শাসন বা অন্যান্য সরকারি দলের শাসন হয়ে যায়, এবং সরকারি দল নানানভাবে সরকারের বিভিন্ন অঙ্গকে প্রভাবিত করে। তো আরেকটি দিক হচ্ছে যে আমরা গতকালই দেখেছি বা পরশুদিন, সেটি হচ্ছে যে পতিত বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় দুর্নীতি দমন কমিশন বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত, সেই মামলায় শেখ হাসিনা এবং অন্যান্যদের প্রতি। এই যে একটু হাস্যকর, এই অর্থে আমরা বলতে চাই যে সরকার নিজেই চিঠি দিয়ে, যখন ভারতকে চিঠি দিয়ে বলছে যে তাকে আমাদের দেশে ফেরত পাঠাতে হবে, তার মানে সরকার জানে তিনি দেশে নেই, সরকারিভাবে এটি প্রতিষ্ঠিত। এরপরে আবার সরকারেরই বা রাষ্ট্রেরই আরেকটি অঙ্গ কিভাবে তাকে বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞার জন্য আদালতে আবেদন করে। আদালত তো নিশ্চয়ই আবেদনের ভিত্তিতেই এই আদেশগুলি দেয়। এটি যদি একটু ক্লিয়ার করেন যে আদালত তো নিজ থেকে এই নিষেধাজ্ঞাটি দেয়নি, যিনি বাদী তিনি নিশ্চয়ই এই আবেদনটি করেছেন যে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হোক। তো সরকারেরই ভেতরে দুটি অংশ, একটি পররাষ্ট্র মন্ত্রণালয় যখন আরেকটি দেশকে চিঠি দিল যে তাকে ফেরত দিন, আবার আরেকটি অংশ দুর্নীতি দমন কমিশন, তারা আদালতে আবেদন করলো যে তাকে বিদেশ যেতে নিষেধাজ্ঞা দিন। এই জিনিসটি ভবিষ্যতে এই মামলাটিকে কোন জায়গায় দাঁড় করাবে, বা এই ধরনের পরিস্থিতি কেন তৈরি হয়? না, আমার কাছে যেটা মনে হয় যে আমাদের এখানে তো ওই সরকারের যে বিভিন্ন মন্ত্রণালয়, একটা মন্ত্রণালয়ের সাথে আরেকটা মন্ত্রণালয়ের কোনো সমন্বয় নাই। এবং আপনি দেখবেন যে ঢাকা শহরে এই নানা রকম সেবা দেওয়ার জন্য, যে গ্যাস, বিদ্যুৎ, তারপরে পানি, এগুলো দেওয়ার জন্য অনেকগুলো প্রায় 55টা সংস্থা আছে। এবং আমরা যখনই দেখি যে 3 ঘন্টা বৃষ্টি হচ্ছে, আপনার কয়েক ফুট পানি রাস্তায় প্রায় কিন্তু আমরা দেখি বৃষ্টির সময়, তখন কিন্তু এই সমস্ত বিষয়গুলো সামনে আসে যে এই সমস্ত একটা সংস্থার সাথে আর একটা সংস্থার কোনো সমন্বয় নাই। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আপনার দুদকের কোনো সমন্বয় নাই। হ্যাঁ, আবার আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এখানে হাস্যকর এই সমস্ত বিষয়গুলো হয়। আমরা আগেও দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত সরকারের সময় তিনি গুলশানে তার বাসায় অবস্থান করছেন, অথচ ওখানে যাত্রাবাড়ি যে থানা, তারা একটা মামলাতে, মানে খালেদা জিয়ার বিরুদ্ধে একটা মামলাতে তারা চার্জশিট দিয়ে দিল। চার্জশিট দেওয়ার পরে বললো যে এই আসামি পলাতক, অথচ উনি তো গুলশানে তো। হ্যাঁ, তো এই ধরনের হাস্যকর বিষয় আমাদের এখানে প্রতিনিয়ত আমরা দেখি। এর প্রধান কারণ আমার কাছে মনে হয় যে একটা হচ্ছে সমন্বয় নেই, আর বোধহয় কিছু আইনি বাধ্যবাধকতা থাকে। হ্যাঁ, সেইটা তারা কিভাবে সেটাকে প্রতিপালন করেন আমি জানি না। এটা করতে গিয়ে দেখা যায় যে হাস্যকর অনেক রকম মানে বিষয়ের অবতারণ। আমি দ্বিতীয় আরেকটি প্রসঙ্গে যাব, সেটি একদমই সাম্প্রতিক। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত রাতেই একটি মিছিল হয়েছে। মিছিলটি যদিও একজন নারীকে কেন্দ্র করে, নারী নেত্রীকে কেন্দ্র করে, কিন্তু একই সাথে যে ইসলামী ছাত্র শিবিরের নেতারা সেটি দাবি করছেন যে
যুদ্ধাপরাধ বিষয়ক যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে যাদের মামলা হয়েছিল, যাদের বিচার হয়েছে, সেটি হচ্ছে জুডিশিয়াল কিলিং তারা বলছে। একই ট্রাইব্যুনালে এখন আবার মামলা হচ্ছে। তাহলে যেই প্রতিষ্ঠানের মাধ্যমে অতীতে যদি জুডিশিয়াল কিলিং হয়ে থাকে, তাহলে একই ট্রাইব্যুনালের মাধ্যমে যে বর্তমান মামলাগুলি, সেগুলিও কি প্রশ্নের মুখে পড়বে না? এখন বিষয়টা হচ্ছে যে আমরা কিছু কিছু বিষয়কে এত হাস্যকর করে তুলেছি আপনার জুডিশিয়ারির ব্যাপারে আপনার যেটা বললাম যে সবারই কিন্তু খুব সচেতন থাকা উচিত। কারণ আমরা যেটা বলি যে আপনার বিচার বিভাগ হচ্ছে আপনার সর্বশেষ আশ্রয়স্থল। সেটার ক্রেডিবিলিটি রক্ষা করার জন্য মানে বিচার বিভাগ, সরকার, মানুষ সবার কিন্তু দায়িত্ব আছে। হ্যাঁ, এখন সবাই যদি মানে এইটাকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে, একটা হচ্ছে যে আমাদের বিচার বিভাগ যে খুব বেশি শক্তিশালী সেটা মনে করি না। আর একটা বিষয় হচ্ছে যে আপনি সবসময় যদি আপনি এটা হাসি ঠাট্টা করতে থাকেন, বিশেষ করে রাজনৈতিক মামলা নিয়ে, আমি যেটা একজন আইনের শিক্ষক হিসেবে দেখেছি যে আপনার রাজনৈতিক কোনো মামলা যদি থাকে যে দল এ, মানে ধরেন যে রাজনৈতিক দল এ, তাদের পক্ষে যদি কোনো মামলার রায় যায় তাহলে পরে বিচার বিভাগ ভালো, নইলে পরে বিচার বিভাগ খারাপ। দল বি, রাজনৈতিক দল বি, তাদের পক্ষে যদি কোনো মামলা যায়, রায় যায়, তাহলে পরে বিচার বিভাগ ভালো, নইলে পরে খারাপ। দল সি, তাদের পক্ষে যদি কোনো মামলা যায় ভালো, নইলে পরে বিচার বিভাগ খারাপ। এবং এইটার মধ্য দিয়ে হয় কি যে আপনি বিচার বিভাগ যদি একটা মানে ভালো রায়ও দেয়, তারা যদি একটা ভালো বিচারিক দৃষ্টান্ত স্থাপন করে, সেটা কিন্তু আপনার ক্রেডিবিলিটি অর্জন করে। আর আপনি যে প্রশ্নটা আপনি তুলেছেন সেটা একদম স্বাধীনতা বিরোধীদের এজেন্ডা। এবং আপনার 1971 সালে আমাদের যে 30 লক্ষ লোককে হত্যা করা হয়েছে, 5 লক্ষ মা বোনকে তারা সম্ভ্রমহানি হয়েছে, সেটা আপনার মানে শুধুমাত্র বিচারিক না, সেটা সারা বিশ্বে ইতিহাস দ্বারা প্রতিষ্ঠিত। এবং সেইখানে স্বাধীনতা বিরোধীরা কি করেছিল, বরং আমরা আমাদের লজ্জার বিষয় যে আমরা 40 বছর তাদের বিচার করতে পারি। 40 বছর পরে আমরা যে বিচার করেছিলাম সেটা সম্পূর্ণভাবে মানে আইনসঙ্গত ছিল, সম্পূর্ণভাবে আইনসঙ্গত ছিল। এবং সেই যে আপনার বিচারটা হয়েছে, সেই বিচারটা ডিউ প্রসেস অফ ল মেনেই হয়েছে। কারণ সেখানে কিন্তু ওই স্বাধীনতা বিরোধীদের যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল তাদের আইনজীবীরা ছিল। আমরা যখন মানে আইনের অধ্যাপক কিংবা আইনের মানে আইনজীবী কিংবা বিচারক, আমরা যখন আইনের কথা বলি, বিচারের কথা বলি, তখন বিচারের কিছু পূর্ব শর্ত আছে যে একটা বিচার সুষ্ঠুভাবে হয়েছে। আপনি যে অভিযুক্ত ব্যক্তি, তাকে আপনি অভিযোগটা আপনার তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে, তিনি আইনজীবী নিয়োগ করার সুযোগ পেয়েছিলেন কি, সেটা প্রকাশ্য আদালতে হয়েছিল, তিনি অ্যাপিল করার সুযোগ পেয়েছিলেন কি। হ্যাঁ, অ্যাপিল তো ছিল না, আমাদের আইসিটিতে অ্যাপিলের বিধান ছিল না, রিভিউ করার সুযোগ পেয়েছিলেন কিনা। তারা কিন্তু এই যে ডিউ প্রসেস অফ ল, প্রত্যেকটা শর্ত পূরণ করেই কিন্তু এই বিচারটা হচ্ছে। এবং আপনার মনে থাকবে যে 2013 সাল থেকে যখন বিচারটা হয়েছে, ওই বিচারের যেদিন হিয়ারিং থাকতো প্রতিদিন হরতাল দেওয়া হয়েছে। আর এখন যে আইসিটি হয়েছে, সেই আইসিটিতে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, সেই অভিযুক্তরা জানেন না যে তাদের বিরুদ্ধে অভিযোগটা কি। তাহলে পরে আপনি যে কোনো বিচার, আপনি আগের আমলে হোক, এই আমলে হোক কিংবা পরের আমলে হোক, আপনি যে মানে সুষ্ঠু বিচারের যে সব পূর্ব শর্ত, সেটা যদি মেনে না করে, তাহলে পরে সেটা কিন্তু ভালো বিচার হবে না। আর এখন এই স্বাধীনতা বিরোধীরা যে সমস্ত বিষয় গায়ের জোরে করতে চাচ্ছেন, হ্যাঁ, ইতিমধ্যেই কিন্তু সেটা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং বিভিন্নভাবে তার ক্রেডিবিলিটি নষ্ট হয়েছে। কারণ আইসিটি যেভাবে আপনার মানে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, কারণ আমরা জানি যে 1971 সালে যে আপনার যারা আন্তর্জাতিক অপরাধ করেছিলেন সেই বিচারটা চলছে, সেই আইসিটির যারা বিচারক ছিলেন তাদেরকে আপনি মানে অপসারণ করে নতুন বিচারক নিয়ে এসে আপনি নতুন ভাবে যেটা শুরু করলেন, মানে সেটা কিভাবে করলেন, সেটাই তো বেআইনি। কারণ আপনার ওই আইসিটিটা হয়েছিল তো 1971 সালের আন্তর্জাতিক অপরাধের বিচার করার জন্য। আর আপনি 5ই আগস্টের সময় যেটা হয়েছে, সেটা তো আপনার বুঝতে হবে যে সেটা কোনো যুদ্ধ পরিস্থিতি ছিল না, সেটা কোনো গৃহযুদ্ধের কোনো পরিস্থিতি ছিল না, সেটা ছিল একটা গণ অভ্যুত্থানের পরিস্থিতি। এখন গণ অভ্যুত্থানের পরিস্থিতিতে যদি কোনো সরকারের পতন ঘটে এবং সেই সরকার যদি মাস কিলিং করে থাকে, সেটা তো আপনার রেগুলার যে ক্রিমিনাল কোড, সেটা পেনাল কোডের অধীনে বিচার হবে, সেটা তো আইসিটিতে হবে।
এবং সেই জিনিসটা তারা করে ইতিমধ্যেই কিন্তু তারা সেই আপনার ইতিমধ্যেই ক্রেডিবিলিটি ক্ষুণ্ণ করেছেন। বরং তারা যে দাবিটা করছে, হ্যাঁ, আমি তো বলবো যে তারা নিজেরাই সেই দিকে অগ্রসর। তো আসলে যে আপনার কথা থেকে আমরা মূল সুর যেটি পেলাম, যে এই নতুন রাজনৈতিক দল যে গঠন হয়েছে তারা অথবা তার বাইরে আরো কয়েকটি দল গণ পরিষদ নির্বাচনের দাবি করছে, সংবিধান সংশোধন নয় নতুন করে সংবিধান লেখার দাবি করছে, এবং এই যে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ যে ট্রাইব্যুনাল তাদের বিচারকে জুডিশিয়াল কিলিং বলে সেগুলিকে খারিজ করার চেষ্টা করছে। এর আগেও যে গণজাগরণ মঞ্চ একটি হয়েছিল, তাদের পক্ষে যারা ছিল সবাইকে এখন রাজনীতি থেকে নিষিদ্ধ করার কথা বলছে। এগুলি সবই হচ্ছে স্বাধীনতা বিরোধীদের নিজেদের অতীতের কর্মকাণ্ডকে মুছে ফেলার জন্য একটি কৌশল বা চেষ্টা এইটি করে যাচ্ছে। এবং এই কাজে তারা বর্তমানে যেহেতু ক্ষমতাসীনদের কাছাকাছি রয়েছে, সুতরাং তারা সরকারি যন্ত্রকে ব্যবহারের চেষ্টা করছে। আমি যদি ভুল না বুঝে থাকি, বিষয়টি কি এরকমই? হ্যাঁ, আমি সেটাই বলবো, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে 5ই আগস্টে যেটা হয়েছে আমি ব্যক্তিগতভাবে সেটাকে স্বাগত জানাই। আমি ব্যক্তিগতভাবে সেটাতে খুশি, কারণ আগের সরকারের সময় যেভাবে দেশ পরিচালিত হচ্ছিল সেটা আমাদের কারোই কাঙ্ক্ষিত। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি মুক্তিযুদ্ধের চেতনার সাথেও সেটা সাংঘর্ষিক। এবং আমার প্রত্যাশা ছিল যারা নতুন এসছেন 5ই আগস্টের পরে, তারা রাষ্ট্র সংস্কার করবেন, আমার গণতন্ত্র আরো শক্তিশালী হবে, আমার সুশাসন আরো শক্তিশালী হবে, আমার জনগণের অধিকার আরো পোক্ত হবে, এবং আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশ আরো সামনে এগিয়ে যাবে। কিন্তু আমি যখন দেখলাম যে এটা আসলে মানে 1971-এর যে মুক্তিযুদ্ধ, 71-এর বাংলাদেশ, সেটাকে মুছে ফেলে একটা তালেবান কিংবা একটা ধর্মান্ধ গোষ্ঠীর রাষ্ট্র প্রতিষ্ঠা করার একটা প্রচেষ্টা কিংবা ষড়যন্ত্র, তখন কিন্তু আমি শঙ্কিত হয়েছি। এবং তখন আমি মনে করেছি একজন সচেতন নাগরিক হিসেবে, মুক্তিযুদ্ধের চেতনার একজন ব্যক্তি হিসেবে এই বিষয়ে আমার কথা বলা দরকার, এবং এই বিষয়ে আমার সবাইকে সচেতন করা দরকার যে আমাদের মূল বিষয়টা, আমাদের পায়ের নিচের যে মাটি, সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশ। এবং আমরা অবশ্যই চাই যে আমাদের বঙ্গবন্ধুর যে বাংলাদেশ, রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাংলাদেশ, কাজী নজরুল ইসলামের যে বাংলাদেশ, লালনের যে বাংলাদেশ, বেগম রোকেয়ার যে বাংলাদেশ, জীবনানন্দ দাশের যে বাংলাদেশ। আপনি দেখেন সাম্প্রতিক সময় জীবনানন্দ দাশ এবং জগদীশ চন্দ্র বসু, তাদের নাম আপনার মুছে ফেলা হয়েছে। তো জীবনানন্দ দাশ এবং জগদীশ চন্দ্র বসু তো মানে স্বৈরাচারের দোসর ছিল। জীবনানন্দ দাশ এবং জগদীশ চন্দ্র বসু তো আমাদের গর্ব, বাঙালির গর্ব। আপনি এখন যদি ধর্মীয় পরিচয় সবকিছু করেন যে হিন্দুকে ভুলে সে মানে তাকে বাদ দিতে হবে, হ্যাঁ, আপনার যদি ধর্মীয় পরিচয়টা প্রধান হয়ে ওঠে তাহলে তো আপনি সামনে যেতে পারবেন। আপনি যদি মানে আপনার যদি মোটিভটা হয় যে মেয়েদেরকে আপনি মানে রাস্তায় বেরোতে পারবে না, তারা ঘরের মধ্যে বসে কাজ করবে, হিন্দুদের বাদ দিতে হবে। কারণ আমরা তো কে বিজ্ঞানী, কে সাহিত্যিক, এগুলোর ব্যাপারে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান দেখি। আমরা যখন একজন ডাক্তারের কাছে চিকিৎসা করতে যাই, আমরা তো তখন দেখি না যে কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান। আমরা যখন ওষুধ খেতে যাই তখন কিন্তু আমরা দেখি না যে কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান। আমরা যখন বই পড়তে যাই কিংবা যখন ইলেকট্রনিক যে আপনার বৈজ্ঞানিক না আবিষ্কার, সেটা যখন আমরা ব্যবহার করি, আমরা ল্যাপটপ ব্যবহার করি, আমরা মাইক ব্যবহার করি। একসময় হুজুরা ফতোয়া দিয়েছিলেন যে আপনার মসজিদে মাইক ব্যবহার করা যাবে না। এই যে যাদের হাতে এইটা গেল, আমি ব্যক্তিগতভাবে খুবই ধার্মিক এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ইসলাম, তারপরে হিন্দুইজম, ক্রিশ্চিয়ানিটি, বুদ্ধিজম, এটা অনেক অনেক বড় ধর্ম, এবং সেটা মানুষকে আপনার সততার পথে, আধ্যাত্মিকতার পথে এবং মানে তার একটা সুস্থ স্বাভাবিক নৈতিক জীবনযাপন করতে উদ্বুদ্ধ করে। কিন্তু ধর্মকে ব্যবহার করে যারা আপনার আমাদেরকে পিছিয়ে দিতে চায়, আমি কিন্তু সেইটার বিরুদ্ধে। অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই দীর্ঘক্ষণ সময় দেওয়ার জন্য। আমরা আশা করি আগামীতেও আপনাকে আমরা অন্য ইস্যুতে কোনোদিন এই আলোচনায় যুক্ত করতে পারবো। আপনি আমাদের এই টক শোতে অংশ নেবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান দেখার জন্য। প্রতিদিন রাত 10টায় ঢাকা টাইমসের টক শো মিঠে করা প্রচার হয়, দেখার আমন্ত্রণ রইল। একই সাথে অনুরোধ জানাচ্ছি ঢাকা টাইমসের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এবং ফেসবুক পেজ ফলো করার জন্য। একই সাথে
খবর পেতে চোখ রাখুন dhakaTimes24.com আমাদের নিউজ পোর্টালে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।